নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৩৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বিখ্যাত লেখক পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ঈগলের নখ। পার্থ চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য লেখক। আসাম এবং বাংলায় ওনার বহু বই বিখ্যাত হয়েছে। ওনার বিখ্যাত গল্প হতাশ হবেন নাকে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে। ওনার কিছু সুবিখ্যাত বই হল অশ্বত্থামা হত, যখন যৌবন, এ জীবন ধন্য করো ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ঘটনাটা ঠিক এইভাবে ঘটেছিল। কলকাতার ৪-৫টি ব্যাংক ডাকাতির আসামি শরদিন্দু রায় গত ১৫ই এপ্রিল পুলিশের সঙ্গে রবিনসন রোডের প্যারাডাইস অ্যাপার্টমেন্টের ২৫ তলার ফ্ল্যাটটিতে আসে। পুলিশকে সে বলেছে এই ফ্ল্যাটটির মালিক এক সিন্ধি ব্যবসায়ী। তিনি অধিকাংশ সময় বম্বেতে থাকেন। ফ্ল্যাটে থাকে নেপালি দারোয়ান নরবাহাদুর। ঘটনার দিন অর্থাৎ ১৫ই এপ্রিল দুপুরবেলা লালবাজারের ডাকাতি নিরোধ শাখার সাব ইন্সপেক্টর সমীর প্রধান শরদিন্দুকে নিয়ে এই ফ্ল্যাটে আসেন। সমীরের সঙ্গে ছিল ২জন আর্মড কনস্টেবল আর ২জন সাদা পোশাকের কনস্টেবল। শরদিন্দু রায় দুর্ধর্ষ আসামি। এর আগেও ৩টি ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশ তার নামে ওয়ারেন্ট বার করে, কিন্তু ৪-৫ বছর সে দেশে ছিল না। বাংলাদেশ হয়ে বর্মার মধ্যে দিয়ে সে থাইল্যান্ড যায় ও সেখানেই চোরা কারবারের ব্যবসায় যোগ দেয়। সেখান থেকে শরদিন্দু হংকং যায়। হংকংয়ের ন্যাথন রোডে সে অ্যাক্সিট হোটেলের ম্যানেজার হয়ে কিছুদিন কাজ করেছিল, কিন্তু ওই হোটেলের মালিককে খুন করে সে সরে পড়ে। নেপাল থেকে সে এবার আসে ভারতে। এরপর কলকাতার ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। পুলিশরা খুব ভাগ্যে বিশ্বাস করে। তারা বলে ভাগ্য প্রসন্ন না হলে দাগি আসামিদের ধরা মুশকিল। সমীর প্রধান ব্যাংক ডাকাতির ইনভেস্টিগেশন অফিসার। ৪ মাস ধরে তন্ন তন্ন করে আসামিদের খুঁজছিল, কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। শেষে নেহাত এক দৈব বশে ধরা পড়ে। আমি সমীরের বস, ডিডিআর অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি ১০ বছর পরে ডিডির চার্জ পেয়েছি। আমাদের এই লাইনে সবাই নিজের নিজের সোর্স ও কাজকর্ম সম্পর্কে মন্ত্রগুপ্তি রাখে, কিন্তু সমীর আমাকে সব কথা খুলে বলত। শরদিন্দু গ্রেপ্তারের ব্যাপারে সে আমাকে এক অদ্ভুত কাহিনী শোনায়। সমীরের জবানিতেই বলি। ব্যাংক ডাকাতির ব্যাপারে কিনারা করার জন্য হন্যে হয়ে যখন সারা ভারত ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন রাত্রিবেলায় আমার দরজায় টোকা পড়ে। রাত তখন বড়জোর ৯টা হবে। লোডশেডিং। আমার স্ত্রী ও ছেলে মেয়ে পাশের ঘরে শুয়ে। আমি মোমবাতি জেলে কতকগুলো কাগজ পরীক্ষা করছিলাম। আমি বললাম, কে? কোনো উত্তর দিল না কেউ। আবার দরজায় টোকা। যদিও পুলিশ কোয়ার্টার্সে সাধারণ ক্রিমিনাল বদমতলবে ঢুকবে না, তবু সাবধানে মার নেই। আমি ড্রয়ার থেকে রিভলভারটা বার করলাম। তারপর দরজা খুললাম। দেখলাম এক রোগা বৃদ্ধ, ধুতি পাঞ্জাবি পরা, মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি। তিনি দরজার সামনে দাঁড়িয়ে। আমি বললাম, কে আপনি? কি চান? লোকটি বলল, আমাকে চিনবে না। আপনি তো সমীর বাবু, ব্যাংক ডাকাত শরদিন্দু রায়কে খুঁজছেন। আমি চমকে উঠলাম। শরদিন্দু রায় যে এই ডাকাত দলের নেতা, এটা অত্যন্ত গোপন খবর। এই খবর আমার এক সোর্স দিয়েছে, কিন্তু এই খবর আমি টিসিডিকেও বলিনি। খবরের কাগজকে বলেছি এটা উত্তরপ্রদেশের একটা গ্যাংয়ের কীর্তি। তারা এ নিয়ে রং চড়িয়ে অনেক কিছু লিখেছে। আমি বললাম, আপনার পরিচয় জানতে পারি? লোকটি বলল, আমি শরদিন্দুর বাবা। শুনে আমি চমকে উঠলাম। ভদ্রলোক বললেন, নিজের ছেলেকে ধরিয়ে দিতে এসেছি।
রুদিন্দু আমার একমাত্র ছেলে, মা মরা ছেলে, বুকে পিঠে করে মানুষ করেছিলাম। কিন্তু সে যে এমন অমানুষ হয়ে যাবে তা ভাবিনি। আপনি বাবা হয়ে ছেলেকে ধরিয়ে দেবেন? আপনি যদি ওকে আজকালের মধ্যে গ্রেফতার না করেন তাহলে ও খুন হয়ে যাবে। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দলের মধ্যে ভীষণ গোলমাল দেখা দিয়েছে। আমি বাবা, ছেলে যে অন্যায় করেছে তার জন্য আইন যা শাস্তি আছে পাক, কিন্তু ওর প্রাণটা বাঁচুক। আপনি ওকে গ্রেফতার করুন। কিভাবে? আমি বলে দেব ও কোথায় আছে। আপনি এত কথা কি করে জানলেন? দয়া করে এ কথা জিজ্ঞেস করবেন না। তবে তবে আমি সব দেখতে পাই, কে কোথায় কি করছে সব জানতে পারি। আপনি আর জানতে চাইবেন না। আপনি আসামিকে গ্রেফতার করুন। কবে নিয়ে যাবেন? আগামীকাল এই সময় আসবো, তৈরি থাকবেন। সেই সময় হঠাৎ দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। কিছু বলতে যাবার আগে ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে গেছেন। তাড়াতাড়ি সিঁড়ির সামনে গিয়ে কাউকে দেখতে পেলাম না, যেন অদৃশ্য হয়ে গেলেন ভদ্রলোক। খুব খটকা লাগলো পুরো ব্যাপারটা। কোনো ট্র্যাপ নয় তো? এইভাবে ফাঁদ পেতে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। আমি অবশ্য চিরকালই ডেয়ারিং, নয়তো চীনের বিখ্যাত ক্যারাটে লড়িয়ে লি চিয়া হুইকে সেই কোকেন কেসে অমন কাবু করতে পারতাম না। পরদিন 5 জনের একটা সাদা পোশাকের ফোর্স নিয়ে রেডি থাকলাম। ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল, আর মিনিট 10 মধ্যে দরজায় খটখট আওয়াজ। দরজা খুলে গেলাম। বৃদ্ধ ঢুকলেন। রেডি তো? আমি ভেবেছিলাম আপনি বুঝি আর এলেন না। কথা যখন দিয়েছি আসবই। আর আপনার চেয়ে আমার দায় অনেক বেশি, সমীরবাবু। আমার ছেলের জীবন নির্ভর করছে এর ওপর। আপনি এখন কোথায় থাকেন? এবার বৃদ্ধ যেন একটু অসন্তুষ্ট হলেন। এই কথা জেনে আপনার কি লাভ? না, এমনি জিজ্ঞেস করছি। অন্যায় কৌতূহল সংবরণ করুন। আমার সম্পর্কে বেশি জানতে চাইবেন না। আপনার পুলিশ করেই আছে, সোর্সকে সব সময় গোপন রেখে দিতে হয়। চলুন। আরে বাবা, এত ঘর ভর্তি লোকের কোনো দরকার ছিল না। ভুলে যাবেন না, আমরা পর্যাপ্তি যাচ্ছি না, দুর্ধর্ষ আন্তর্জাতিক ক্রিমিনালকে ধরতে যাচ্ছি। আমার ছেলে মোটেই দুর্ধর্ষ নয়। ছোটবেলায় সে আরশোলা দেখেও ভয় শিউরে উঠত। সে ছিল আরামপ্রিয়, চরম ফাঁকিবাজার আর ভীষণই আদুরে। পড়াশোনায় ফাঁকি দিত ছেলেবেলা থেকেই। মনটা নরম ছিল। একবার এক ভিখিরিকে আমার এক নতুন ধুতি দিয়ে দিয়েছিল বলে মার খেয়েছিল আমার কাছ থেকে। সেই ছেলে কিভাবে ডাকাত হয়ে গেল তা ভাবাই যায় না। জীবনে যে কাউকে কড়া কথা বলেনি, মারধর করেনি, পুজোয় বলি দেখতে পারতো না, বলতো আমার কষ্ট হয়, সেই ছেলে নাকি। আমি বললাম, এমন হয়, কেউ তো আর জন্ম অপরাধী হয় না। কুসঙ্গে পড়ে বহু ভালো ছেলে বিগড়ে যায়। চলুন, কোথায় যেতে হবে চলুন, আপনাকে আমার জিপে বসতে হবে। আমার জিপে আমার পাশে ভদ্রলোক বসলেন। সত্যি কি রোগা মানুষ! মনে হচ্ছে একটা কঙ্কালের গায়ে কি যেন ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। উনি যে আমার পাশে বসে আছেন আমি তা অনুভবই করতে পারছি না। বৃদ্ধ আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলল। আমাদের জিপ এসে থামল হ্যারিসন রোডে এক হোটেলের সামনে। হোটেলের নাম জয়কৃষ্ণ লজ। ভদ্রলোক বললেন, হোটেলের 4 তলার চিলেকোঠার ঘরে চলে যান, শরদিন্দুকে পাবেন। আমার একান্ত অনুরোধ, তাকে মারধর করবেন না। আইনত যা শাস্তি তার পাওনা তাই তাকে দেবেন, তার কোনো ক্ষতি করবেন না। আমি কিন্তু সব কিছুই দেখছি,
নিজের ছেলেকে ধরিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন, আমি সাধারণের থেকে একটু আলাদা। আপনি গাড়িতে বসুন, ড্রাইভার রইল আপনার সঙ্গে। না, আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি চলি, দরকার হলেই আমাকে পাবেন। আপনার ঠিকানা? বৃদ্ধ ভদ্রলোক ভিড়ের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন। আমরা জয়কৃষ্ণ লজের দিকে ধীরে ধীরে এগুলাম। শরদিন্দুকে পাওয়া গেল ঠিক চিলেকোঠার ঘরে। মানস পাত্র এই নামে রানীগঞ্জের ব্যবসায়ী সেজে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। সমীরের মুখে শরদিন্দুর গ্রেফতারের রহস্য শুনেছিলাম। সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি শরদিন্দুর বাবা, তিনি আর আসেননি। সমীরও এ নিয়ে শরদিন্দুকে কিছু বলেনি। শরদিন্দুও জেরার মুখে স্বীকার করে ব্যাংক লুটের টাকা কোথায় আছে, তার মধ্যে এক জায়গার নাম করে। সেটি হলো প্যারাডাইস অ্যাপার্টমেন্ট। আর ওই প্যারাডাইস অ্যাপার্টমেন্টে লুকোনো টাকা সে যখন দেখাতে আসে, তখনই ঘটে সেই ঘটনাটা। সমীরের বক্তব্য অনুসারে শরদিন্দু আর সমীর শোবার ঘরে ঢোকে। কনস্টেবলরা দরজার বাইরে দাঁড়ায়। কিছুক্ষণ শরদিন্দু আলমারির ড্রয়ার খুঁজবার ভান করে, তারপর জানলার সামনে এসে দাঁড়ায়। জানলায় কোনো গ্রিল ছিল না। হঠাৎ নিমেষের মধ্যে শরদিন্দু 25 তলা থেকে মরণ ঝাঁপ দেয়। সমীর চিৎকার করে ওঠে। চিৎকার শুনে কনস্টেবলদের বলে, সর্বনাশ হয়েছে, আসামি ঝাঁপ দিয়েছে, চলো নিচে চলো। শরদিন্দুর এই মৃত্যু সমীরের মতে আত্মহত্যা। কিন্তু একজন বিচারাধীন আসামির পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এই যে অস্বাভাবিক মৃত্যু, এর সমস্ত দায় সমীরের উপরই এসে পড়েছে। তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ঘটনাটা এখানেই থেমে যেত যদি না একটি দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার সঞ্জয় সিং 3টি প্রবন্ধ লিখে প্রমাণ করতেন যে শরদিন্দুকে হত্যা করা হয়েছিল। শরদিন্দু তাকে লুকোনোর টাকার হদিশ ঠিকই দিয়েছিল, কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার সমীর ওই টাকা আত্মসাৎ করতে উৎসুক। আর এই টাকা আত্মসাৎ করা খুবই সহজ হয়ে দাঁড়ায় যদি শরদিন্দুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। নয়তো ওই মাল্টি স্টোরির বিল্ডিংয়ে তাকে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না। এই বাড়ির মালিক সিন্ধি ব্যবসায়ীর সঙ্গে শরদিন্দুর মাত্র একবার দেখা হয়েছিল। এই ভদ্রলোকের আরও ফ্ল্যাট আছে। শরদিন্দু সম্ভবত ব্যাংক ডাকাতির টাকায় একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল। এছাড়া আর কোনো সম্পর্ক ছিল না শরদিন্দুর সঙ্গে। সমীর ওই ফ্ল্যাটে এর আগে একবার এসেছিল। তখনই শরদিন্দুকে হত্যা করার পরিকল্পনা করে সে। এই প্রতিবেদন নিয়ে সারা শহরে হইচই পড়ে, আর আমার ওপর পড়ে একটা অপ্রিয় কাজের ভার। এই ঘটনার তদন্ত আমাকে বার করতে হবে সত্যি সত্যি ইচ্ছা করে সমীর শরদিন্দুকে ফেলে দিয়েছিল কিনা। আমি যতদূর সমীরকে জানি, সে একজন সৎ ও দক্ষ অফিসার। সে কেন এত বড় একটা ঝুঁকি নিতে যাবে? তার একটাই বড় ভুল হয়েছিল শরদিন্দুকে নিয়ে ওইভাবে ঘরে ঢোকা, বিশেষ করে জানলায় যখন গ্রিল নেই। কিন্তু আমাকে সমীর বলেছিল, বিশ্বাস করুন স্যার, আমার একদম মনে হয়নি শরদিন্দু আত্মহত্যা করতে পারে। সে ভেতরে ভেতরে খুবই অনুতপ্ত ছিল, সমস্ত ঘটনার স্বীকারোক্তি করেছিল। তার স্টেটমেন্টের উপরই ভিত্তি করে তো আমরা গোটা দলটাকে ধরতে পেরেছিলাম। কিন্তু শরদিন্দু নিজে যে এভাবে ঝাঁপ দেবে তা বুঝতেই পারিনি। আমি বলেছিলাম, সমীর, কিছু মনে করো না, তদন্ত না করে আমি তোমার সপক্ষে বা বিপক্ষে কোনো রায় দিতে পারবো বলে মনে হয় না। তুমি আমাকে একবার ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবে কিভাবে শরদিন্দু ঝাঁপ দিয়েছিল। সমীর বলল, নিশ্চয়ই, আপনি যেদিন বলবেন। আমি বললাম, চলো তাহলে, কালই যাব।
উঁচু বাড়ির 25 তলা থেকে কলকাতাকে অপূর্ব দেখায়। মনেই হয় না যে কলকাতার চেয়ে ভালো জায়গা আর কোথাও আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম কত ছোট ছোট দেখাচ্ছে নিচের মানুষজনকে। জানলাটা একটু উঁচুতে, একজনকে উঠতে গেলে লাফিয়ে উঠতে হবে। একটি জলজ্যান্ত লোক জানলার ওপর উঠল, নিচে ঝাঁপ দিল। এতে তো সময় লেগেছে কিছুটা, কিন্তু সমীর তখন করছিল কি? তার উচিত হয়নি অতখানি অন্যমনস্ক হওয়া। হঠাৎ ঘরের মধ্যে বাজ পড়লেও এত চমকাতাম না। দেখি এক বৃদ্ধ ভদ্রলোক কোন ফাঁকে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। নিমেষের মধ্যে বৃদ্ধ এগিয়ে গেলেন সমীরের দিকে। সমীর তাকে দেখে চেঁচিয়ে উঠতে গিয়েছিল, কিন্তু গলা থেকে স্বর বেরোল না। আমি ছুটে যাবার আগে দেখলাম জানলায় দুজনে ধস্তাধস্তি হচ্ছে। বৃদ্ধ এক ঝটকায় সমীরকে যেন শূন্যে তুলে ধরলেন। তারপর যেমনভাবে কোনো ভারী জিনিসকে কেউ ফেলে দেয়, তেমনি করে সমীরকে ফেলে দিলেন খোলা জানলা দিয়ে। সমীরও বোধহয় লোকটির গলা জড়িয়ে ধরেছিল। সেও একই সঙ্গে নিচে পড়ল। চোখের সামনে নিমেষের মধ্যেই ঘটনা ঘটে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ততক্ষণে আমার সঙ্গীরা সবাই এসে গেছে। তাদের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে শুধু বললাম, সর্বনাশ হয়েছে। কিন্তু কোথায় গেল সেই বৃদ্ধের মৃতদেহ? তন্ন তন্ন করে খুঁজেও তার মৃতদেহ পাওয়া গেল না। শুধু শান বাঁধানো মেঝের ওপর সমীরের থ্যাতলানো দেহটা পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে সমস্ত জায়গাটা। এই ঘটনার পর আমার পক্ষে মান সম্ভ্রম নিয়ে চাকরিতে টিকে থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। একটি খুনের কিনারা করতে গিয়ে পরোক্ষভাবে আমি আরেকটি মর্মান্তিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়লাম। আমার প্রথম কাজ হলো শরদিন্দুর বাবার সম্পর্কে খোঁজ খবর নেওয়া। এতদিন ধরে যে রহস্যময় লোকটি সমীরকে অনিবার্য পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কে সে? সে কি কোনো বাস্তব অস্তিত্ব? অনেক খোঁজ খবর করে যে তথ্য জোগাড় করলাম, তাতে আমি স্তম্ভিত। আজ থেকে 5 বছর আগে উত্তরপ্রদেশের এক অখ্যাত শহরে মৃত্যু হয়েছিল যোগেন্দ্রমোহন রায়ের। শরদিন্দুর বাবা যোগেন্দ্রমোহনের উত্তরপ্রদেশ থেকে যে ছবিটি জোগাড় করেছিলাম, সেটি দেখে চমকে উঠলাম। এ তো সেই বৃদ্ধ যাকে আমি খানিকের জন্য দেখেছিলাম শীর্ণ হাত দুটি দিয়ে প্যারাডাইস অ্যাপার্টমেন্টের জানলা থেকে সমীরকে ফেলে দিতে। কিন্তু সমীরকে তিনি হত্যা করবেন কেন? তবে কি সত্যি সমীর টাকার লোভে শরদিন্দুকে হত্যা করে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল? ঘটনাটা আজও আমার কাছে রহস্যাবৃত। সমীরের মৃত্যুর জের মেটাতে হয়ে আমার পুলিশি জীবনের অবসান ঘটিয়ে তদন্ত কমিটিতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছে সমীরের মৃত্যু ছিল আত্মহত্যা। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে আমি এখন একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাই।